একটু রেডি করে নি। হ্যাঁ দেন, আপনি একদম ইন টাইম। আমাদের পার্টি সিপিআইএমের পঞ্চবিংশ সম্মেলন জেলা সেই উপলক্ষে এখানে আসা সম্মেলন চলছে। সম্মেলনের মধ্যেই সময় বার করে আমরা আপনারা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জেলার সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সদস্য, সম্পাদক সুনীল আছে, ও আগে জেলা সম্পর্কে সম্মেলন সম্পর্কে একটা কথা বললি, তারপর আসছে। সকলে স্বাগত। আমাদের সম্মেলনের মধ্যেই আপনাদের সঙ্গে কথা বলতে পারছি এবং আমরা একটা কথা বলতে চেয়েওছি। সেটা হচ্ছে যে আমাদের 25তম সম্মেলন নবদ্বীপ শহরে হচ্ছে এবং আমরা জানি যে আমাদের জেলার অন্যতম প্রাচীন জনপদ হচ্ছে নবদ্বীপ, এবং শুধুমাত্র প্রাচীন জনপদ নয়, আন্দোলন সংগ্রাম তার একটা ঐতিহ্য নবদ্বীপকে ঘিরে রয়েছে। নবদ্বীপের পার্টি, আমাদের সারা জেলার পার্টি, তারা প্রচার করেছে, প্রস্তুতি নিয়েছে এবং তার মধ্যে দিয়ে খুব সফলতার সঙ্গে এখন পর্যন্ত সম্মেলনটা আমরা পরিচালনা করছি। ফলে নবদ্বীপের মানুষ, সারা জেলার মানুষ যারা সাহায্য করেছে, সহযোগিতা করেছে সম্মেলন সফল করার জন্য, তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই সম্মেলনে প্রতিনিধিরা আলোচনা করছেন আমাদের জেলার যে বিভিন্ন সমস্যাগুলো আছে, একদিক থেকে দেশের বিপদ, সাম্প্রদায়িকতা, আমাদের রাজ্যের বিপদ, তৃণমূল কংগ্রেস সেই দল, তাদের কার্যকলাপ, বিয়ের বাইনারি, সারা পৃথিবী জুড়ে যে আক্রমণ করছে সাম্রাজ্যবাদী শক্তি, এবং আমাদের জেলার অন্যান্য যে স্থানীয় সমস্যা, এই সমস্ত বিষয়গুলোকেই আমরা প্রস্তাব আকারে তুলে ধরেছি এবং এগুলোকে নিয়ে মানুষের কাছে আন্দোলন গড়ে তোলা আমরা সিদ্ধান্ত এখান থেকে গ্রহণ করেছি। আমরা এবারে যে সম্মেলন, সেই সম্মেলনে মঞ্চে আমাদের রাজ্য সম্পাদক বোধন করেছেন আমাদের জেলার স্মৃতিতে পূর্বসূরীরা, এরকম একটি পুস্তিকাই বলবো। আমাদের বিভিন্ন সময়ে যারা নেতৃত্বে একটা পর্যায় পর্যন্ত তাদের সংক্ষিপ্ত জীবনী, যাদের অবদানের মধ্য দিয়ে বাম আন্দোলন, কমিউনিস্ট আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, ধর্মনিরপেক্ষ মানুষের চেতনাকে শানিত করার যে কাজ তারা করে গেছেন, তাদেরকে তাদের স্মরণ করেই এই পুস্তিকাটা আমরা প্রকাশ করেছি। নদীর উপরে আমাদের নদী। এরপর যেটা বিশেষভাবে বলা, সেটা হচ্ছে যে আমরা মনে করি যা সরকারি প্রকল্প
সেই প্রকল্পগুলো শুধু সরকারের দায়বদ্ধতা, কি সরকার করছে তাকে তৃণমূল কংগ্রেস কিভাবে ব্যবহার করছে, বিজেপি কিভাবে ব্যবহার করছে, সেই সম্পর্কে আমাদের একটা স্পষ্ট রাজনৈতিক মত আছে। কিন্তু গরিব মানুষ, সাধারণ মানুষ অধিকারের, সেই অধিকার আদায়ে আমরা সামিল হব, আমরা নিজেদেরকে প্রস্তুত করব, তাদের দাবি নিয়ে, বঞ্চিত মানুষের দাবি নিয়ে আমরা লড়াইয়ে থাকবো। যে কারণে আমরা একটা বই প্রকাশ করেছি, প্রকল্প রূপায়ণ ও উপভোক্তা বিষয়, অর্থাৎ বিভিন্ন যে প্রকল্প সেখানে আমাদের কি করণীয়, যাতে প্রকৃত অর্থে মানুষ পায় তার থেকে তার যে সুবিধা এবং অন্যায়ভাবে না পায়। যা আমরা দেখছি, আবাসে দেখছি, অন্যান্য ক্ষেত্রে দেখছি, ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী এত এত প্রকল্প হচ্ছে, কিন্তু আসলে প্রকৃত মানুষ একটা বড় অংশ বঞ্চিত হচ্ছে। ফলে বঞ্চিত মানুষের লড়াই, সেই লড়াইটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার কথা আমরা ঘোষণা করেছি। তার সাথে সাথে আমাদের পার্টিকে পুনর্গঠিত করা, এই জেলায় যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে যাতে আমরা কেন্দ্রীভূত করতে পারি এই সম্মেলনের মধ্য দিয়ে, সেই চেষ্টা আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে করছি। এবং সেভাবে আমরা মনে করি সামনের যে দিনের মধ্যে যে আক্রমণের ক্ষেত্র যেমন আছে, আবার প্রভূত সম্ভাবনার ক্ষেত্র তৈরি হচ্ছে, যে বিভ্রান্তি তৃণমূল এবং বিজেপি তারা দ্বিদলীয় রাজনীতির মধ্যে দিয়ে জেলায় মানুষকে বিভ্রান্ত করছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের যে মনোভাব, সেই মনোভাব তৈরি হচ্ছে এবং তাকে যাতে আমরা শানিত করতে পারি আমাদের রাজনীতি, আমাদের মতাদর্শ দিয়ে, সেই আলাপ আলোচনাটা আমরা করছি। এবং আমরা মনে করি গত পঞ্চায়েত নির্বাচন যখন আমরা খুব স্থানীয়ভাবে আলাপ আলোচনা ইত্যাদি, আন্দোলন ইত্যাদি, তার যে অভিজ্ঞতা, সেখানে দাঁড়িয়ে লড়াইটা অনেকাংশে করা গেছে। এবং লোকসভা, বিধানসভা ইত্যাদি নির্বাচনগুলোতে কর্পোরেট মিডিয়া, কর্পোরেট পুঁজি, তারা এই বাইনারি তৈরি করেছে এবং সেই বাইনারির মধ্য দিয়ে, ধর্মীয় বিভাজনের মধ্য দিয়ে আমরা দেখেছি মুর্শিদাবাদ আসন, আমরা দেখেছি বহরমপুর আসন, আমরা দেখেছি কৃষ্ণনগর আসন, অর্থাৎ যে আসনগুলোতে, এবং মালদার ক্ষেত্রে আমরা কিছুটা দেখেছি, যেখানে ধর্মনিরপেক্ষ শক্তি একটা শক্তিশালী অবস্থান চ্যালেঞ্জ করছে এই দুটো দলকে, সেখানে ওরা পরস্পরকে যাতে তাদের অবস্থানকে শক্তিশালী করতে পারে তার যে ভাগাভাগি, সেই ভাগাভাগি রাজনীতি করছে। সেক্ষেত্রে আমাদের দায়িত্ব, আমাদের নদিয়া জেলার দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালনে যাতে আমরা উপযুক্ত হতে পারি, অর্থাৎ এই ধর্মীয় মেরুকরণ এবং তার মধ্য দিয়ে আমাদের মানুষের ঐক্যকে ভাঙা এবং ওদের যে নীতিগুলো জনবিরোধী আছে তাকে মানুষের উপর চাপিয়ে দেওয়া, এই বিষয়ে মানুষের কাছে আমরা পৌঁছতে চাই। আরও দক্ষতার সঙ্গে, আরও সৃজনশীলতার সঙ্গে, আরও প্রত্যয়ের সঙ্গে এই কাজগুলো আমরা এই সম্মেলনের মধ্য দিয়ে আলোচনা করছি এবং আমরা বিশ্বাস করি সেই সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি। দলীয় সংগঠন, নদিয়ার ক্ষেত্রে যে দলীয় সংগঠন, আমরা বিভিন্ন মিটিং মিছিলে যত মানুষ দেখছি সেটাকে ভোটে কনভার্ট হতে দেখছি না। এই মেশিনারিটা নিয়ে আপনারা কি ভাবছেন? প্রথমত হচ্ছে পশ্চিমবঙ্গে ভোটে যদি আমাদের অভিজ্ঞতা, আপনাদেরও অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে নিয়ম নীতি নিয়ে নির্বাচন কমিশনের ভোট করা উচিত মানুষের গণতান্ত্রিক অধিকারকে সুনিশ্চিত করার জন্য, সেটা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে ভোটার তালিকা। এবারও আমাদের বিভিন্ন এরিয়া কমিটিতে আমরা তালিকা করেছি, দেখা যাচ্ছে একটা বুথে 140টি ডেথ ভোটার এবং ভোট আমরা এবার আইডেন্টিফাই করেছি। ইলেকশন কমিশন যখন বলেছে, আমরা এখানে হয়তো আগে অতটা নজর দিতে পারিনি। তাহলে এইটা নির্বাচনে ওদের জয়ের ক্ষেত্রে সাহায্য করে, প্রশাসনের সহায়তা। প্রশাসন, পুলিশ, নির্বাচনে যাই নির্বাচন কমিশন, নিরপেক্ষতা ইত্যাদি যাই বলি, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, দিনের শেষে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষে দাঁড়িয়ে অথবা ওদের বাইনারির বোঝাপড়ার পক্ষে দাঁড়িয়ে ভূমিকা পালন করে। ফলে আমরা এটা আমাদের নজরের মধ্যে এসেছে। এর বাইরেও আমরা মনে করি যে আমাদেরও সাংগঠনিক দুর্বলতা আছে, সেই দুর্বলতা আমরা কাটানোর চেষ্টা করছি। যে অংশের মানুষ এখন বেরিয়ে এসছে, সেই অংশের মানুষকে আরও উদ্বুদ্ধ করে নতুন মানুষকে নিয়ে আসার যে কাজ, সেই কাজ আমরা করছি, সেই কাজ ধারাবাহিকভাবে আমরা করব। ফলে সে কারণে অনেক সময় প্রতিফলন যা মনে করছেন তার হয়তো ঘটানো যায়। আপনারা শুনলেন, আমাদের পার্টির সম্মেলনের প্রক্রিয়া এখন চলছে। এটাই আমাদের পার্টির ইন্টারনাল ডেমোক্রেসি, গণতন্ত্র। এখানে পর্যালোচনা হয় বিগত দিনের 3 বছরে, তারপরে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক হয়, নেতৃত্ব নির্বাচিত হয় এবং এটা একেবারে শাখা থেকে এরিয়া কনফারেন্স করে এখন জেলা কনফারেন্স হচ্ছে। আজকে থেকে আমাদের রাজ্যে গতকাল থেকে শুরু হলো নদিয়া জেলার মধ্যে। এরপর সবকটি জেলায় সম্মেলন হবে, তারপর রাষ্ট্রীয় সম্মেলন হবে, তারপর পার্টি কংগ্রেস হবে, যেখানে আমাদের রাজনৈতিক লাইন ঠিক হয়।
সেই নিয়ে একেবারে নিচু থেকে আলাপ আলোচনা করে আমরা ঠিক করেছিলাম। অন্য যে কোনো দলের থেকে এখানে কিছু আলাদা, এটা বলতে এখন অন্য দলগুলো পালন করতে করতে এই প্রক্রিয়াটা থাকে না যে উপর থেকে নির্দেশ হবে তবেই হয়, নয়। দুই, নবদ্বীপের সম্মেলনের গুরুত্ব আপনারা বুঝলেন। আমাদের যে পরিস্থিতি এখন আছে, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, গোটা দেশ, উপমহাদেশ, যেখানে ধর্মস্থান, ধর্মবিশ্বাস তাকে কেন্দ্র করে সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ শানিত করা হচ্ছে এবং বহু সংখ্যক বাদকে জোরালোভাবে তার আধিপত্য প্রতিষ্ঠা করা হচ্ছে। বাংলাদেশে যখন জামাত বা হেফাজতে ইসলাম বা এই ধরনের মৌলবাদী সংগঠনগুলো, সেখানে যেহেতু মুসলমান বহু সংখ্যায় আছে, সেই বহু সংখ্যকবাদ হচ্ছে তাকে ঘিরে রাজনীতি এবং তার আধিপত্য বিস্তার রাজনীতি। আমাদের দেশে যেহেতু হিন্দু সম্প্রদায়ের বেশি অংশ আছে, সুতরাং তাদেরকে সেখানে হিন্দু ক্ষেত্রে মেহা বলে ঐক্যবদ্ধ তৈরি করে। আসলে এখানে আবার আমাদের যে ধর্মপ্রকৃত চরিত্র আছে দেখবে, ওখানকার মৌলবাদী শক্তি আর এখানকার মৌলবাদী শক্তি দুটো কিন্তু একই উদ্দেশ্যে। ওরা চাইছে বাংলাদেশে যদি ধর্মনিরপেক্ষতা না থাকে, আর আমাদের এখানে সংবিধান সম্পর্কিত বক্তৃতা করতে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা শব্দ এই ধর্মনিরপেক্ষতা শব্দের উচ্চারণ করছে না, করে না। অনেক জায়গায় তো উড়িষ্যা দেখলাম বিধানসভায় সরকার এসছে বিজেপি, কিন্তু সংবিধানের সেই কপি করেছে যেটা দেশেও আমরা দেখেছিলাম যে নিজের মতো ইচ্ছা অনুযায়ী শব্দগুলো বাদ দিচ্ছে। শব্দ নয়, আসলে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের বিশ্বাস, আমাদের ধর্মমত, আমাদের উপাসনা গৃহ, উপাসনা পদ্ধতি, আমাদের খাদ্যাভ্যাস, পোশাক, মুখের বুলি আলাদা হতে পারে, তাও আমরা তার মধ্যে ঐক্যের সুর খুঁজে পাই। আমাদের দেশে গত 500 বছরের বেশি সময় ধরে, 5 শতাব্দী ধরে এই উপমহাদেশে এই সমন্বয়ী সংস্কৃতি গড়ে উঠেছে। নবদ্বীপ তার একটা কেন্দ্র। চৈতন্য মহাপুর, চৈতন্যদেব, বুল্লে শাহ, বাবা ফরিদ, নানক, কবির, লালন, সেটাকে মাঝখানে রবীন্দ্রনাথ, নজরুল আধুনিক সময় পরিপুষ্ট করেছে। এখানে বিশ্বাস যার যার থাকুক, কিন্তু আমরা আমাদের কৃষিকাজ, আমাদের পল্লী সমাজ, আমাদের কলকারখানা, আমাদের রাস্তাঘাট, আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, আমাদের সমস্ত রকমের উৎসব আনন্দ নিজের মধ্যে একটা সমন্বয়ী ভাবধারা গড়ে তুলেছে। সেটাকে ভাঙার চেষ্টা হচ্ছে। পরিষ্কার কথা, এই ভাঙাটা হচ্ছে আমরা পশ্চিম এশিয়া দেখেছি, এটা পরিকল্পিতভাবে গত 70-80 বছর ধরে সাম্রাজ্যবাদী শক্তি কিভাবে সেখানকার প্রগতিশীল শক্তি, ধর্মনিরপেক্ষ শক্তি, সমাজতন্ত্রের পক্ষে যারা, তাদের উপরে আক্রমণ শানিত করেছে এবং মৌলবাদকে আস্কারা দিয়েছে। আজকে সিরিয়াসে দেখা যাচ্ছে সেটা সব এক হয়ে যাচ্ছে। মার্কিন, ব্রিটিশ, ফ্রেঞ্চ যারা আধিপত্য বিস্তার করতে চায়, আবার এই আইসিসের নামে, আল কায়দার নামে, নানা রকমের নাম ধরে যারা কাজ করতে চায়। মার্কিন সাম্রাজ্যবাদ, সিআইএ তার পরিকল্পনা মাফিক, এটাকে বলে থিয়েটার। ওরা বলে যে পলিটিক্যাল থিয়েটার যেটা ওয়েস্ট এশিয়ায়, পশ্চিম এশিয়ায়, সেটাকে ওরা দক্ষিণ এশিয়ায় ট্রান্সফার করতে চায়। কারণ ওখানে অনেকটা ইসরায়েলের আধিপত্য করার চেষ্টা তারা করেছে এবং যা ঘটছে আমরা দেখেছি কিভাবে সেখানে নিধনযজ্ঞ চলছে যুদ্ধের নাম করে। তাহলে এখন আমাদের দক্ষিণ এশিয়া এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আমরা কি এই থিয়েটার, সাম্রাজ্যবাদীদের যুদ্ধের থিয়েটারকে দক্ষিণ এশিয়া করতে দেবো? সেখানে গিয়ে চট্টগ্রামের গুরুত্ব, সেখানে গিয়ে ভারতীয় উপমহাদেশে, ভারত মহাসাগরের এবং বঙ্গোপসাগরের গুরুত্ব, সেটাকে কেউ কেউ ইচ্ছে করে বিজেপি আর তৃণমূল এই মৌলবাদী সাম্প্রদায়িক শক্তিকে আরো আশ্রয় দেওয়ার জন্য, বিভাজনের সংখ্যার বাড়িয়ে দেওয়ার জন্য, আর একদিকে আবেগমন্থিত কণ্ঠে ঘৃণার চাষ করছে। এখন আমরা দেশ নিয়ে কথা বলছি না, দয়েকার তালবেশ্বর নয়, দয়েকার মধ্যেশ্বর দেশ। এখন আমরা বিদেশ নিয়ে আলোচনা করছি না, আমরা বিদ্বেষ নিয়ে আলোচনা করছি। তাহলে এই আমরা দেশ বিদেশে আলোচনা চাই, আমাদের রাজনীতি তাই হয়। এবং আমরা এখন এখানে আলোচনা করতাম, তখন বলতো তোমরা দেশ বিদেশ নিয়ে কেন কথা বলছো, বিদেশ নিয়ে কেন কথা বলছো। আর এখন দেখা যাচ্ছে তারাই যারা দেশপ্রেমের নাম করে বিদেশে ঘৃণা সম্পর্কে ঘৃণা ছড়ায়, বাংলাদেশে ভারত বিদ্বেষ ছড়াচ্ছে ওখানকার মৌলবাদী শক্তি। আমাদের এখানকার সাম্প্রদায়িক শক্তি মৌলবাদী শক্তি নেই, বাংলাদেশ বিদ্বেষ ছড়াচ্ছে। এটা একে অপরের পরিপূরক, দুজনের পরিকল্পনা, একই পরিকল্পনার অংশ। আর সেখানে সাধারণ মানুষকে ভাগ করছে। এই নদী আমরা দেখেছি, নির্বাচন প্রশ্ন করলেন, বৃহত্তম বেলডাঙ্গা আমরা দেখলাম, এখনো দেখছি
নির্বাচনের সময় এই ধরনের জাত পাত ধর্ম বর্ণের নাম করে মানুষকে বিভাজন করা হয়, আর পরে সেটা দাঙ্গা হাঙ্গামায় পরিণত হয়। আজকে দাঁড়িয়ে চট্টগ্রামে যা হচ্ছে, বাংলাদেশে যা হচ্ছে, তো পরিষ্কার ধর্মের সঙ্গে রাজনীতিকে যোগ করে দিয়ে ধর্মাশ্রিত রাজনীতি করার মধ্য দিয়ে আজকে সেখানকার হিন্দু সংখ্যালঘু মানুষ তার ধর্মস্থান ধর্মাবলম্বী মানুষ তারা হচ্ছে আক্রান্ত হচ্ছে। রাষ্ট্রের তরফ থেকে হচ্ছে, কখনো কখনো মৌলবাদী শক্তির তরফ থেকে হচ্ছে, আর কখনো যখন অজুগ করে একটা হিস্ট্রিয়া তৈরি করা হয়, মাস হিস্ট্রিয়া, আরো বেশি করে সেটা ছড়িয়ে পড়ছে। তাহলে আমাদের এখানে দেশ তাই হচ্ছে। এইখানে আমাদের কমিউনিস্ট পার্টি হিসেবে এটাকে সবসময় মানুষকে সজাগ এবং সচেতন হতে হয়, নিজেদেরকে সচেতন থাকতে হয় যে এটাকে উপকরণ হিসেবে, আসলে ফর্জার হিসেবে, যাতে নিজের গোলাগুলি তারা না চালায়। এটা একটা প্রশ্ন। তার সঙ্গে দাঁড়িয়ে আমরা আমাদের সম্মেলনে আরো আমাদের এই যে বেকারি বাড়ছে, সুষ্ঠুভাবে নিয়োগ হচ্ছে না, নিয়োগ দুর্নীতি, এই নদিয়ায় একাধিক তৃণমূলের এমএলএ তারা হচ্ছে গ্রেফতার হয়েছিল, টাকা পয়সা বেরিয়েছিল, সব অংশে অনেকে সপরিবারে গিয়েছিল। তারপর দেখা যাচ্ছে কিভাবে যারা করেছিল, একবার বিজেপি রাজা রানী মহারানীদেরকে সব যদি নিয়ে আসা যায় তাহলে বোধহয় এদের যে সাম্রাজ্য আছে তৃণমূলের এটা শেষ হবে। আমরা আর্থিকর কাণ্ড থেকে শুরু করে এবং এই শিক্ষা নিয়োগের দুর্নীতি রাধা সরদার সময় দেখেছি, চিটফান্ডের সময় দেখেছি, যে সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হচ্ছে নাগপুরে বসে বিজেপি। এখানে মোহন ভাগবত এসে বলে গিয়েছিলেন যে রাজ্য সরকার যা করবে আমাদের তাতে সমর্থন থাকবে আর্থিকরের প্রশ্নে। যখন গোটা দেশের মানুষ, বিশেষত আমাদের রাজ্যের মহিলারা, যৌবন, তারা রাস্তায় নেমেছিল, চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, সিনিয়ররা, সাধারণ মানুষ, তখন দাঁড়িয়ে আরএসএসরা বলা মানে হচ্ছে সিবিআইয়ের কাছে নির্দেশ, তদন্তকারী সংস্থার কাছে নির্দেশ। এবং একে একে দেখা যাচ্ছে, আমরা গর্বিত যে রাজ্যের মানুষ যে প্রতিবাদী কণ্ঠকে ভুলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তারা এটা একটা নির্দিষ্ট রাজনৈতিক প্রশ্ন যে বিচার পাবে কি পাবে না, এবং রাষ্ট্র এ ধরনের নারীর নির্যাতন নির্দেশ হলে, সেখানে দাঁড়িয়ে ধর্ষণ হলে, সেখানে রাষ্ট্রের ভূমিকা কি হবে? প্রমাণ লোপাট করবে না তদন্ত করে সাক্ষী সাবুত জোগাড় করে শাস্তি দেবে? এখানে যেদিন এটা দেখা গেল যে সন্দীপ, অভিজিৎ, পার্থ সব জামিন পাবে, অমনি দেখা গেল যে কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার মানুষ তারা রাজ্যের বিভিন্ন প্রান্তে নেমেছেন, ডাক্তাররা নেমেছেন, নেমেছেন, প্রতিবাদী মানুষরা রাস্তায় আছে। এবং সেখানে দেখা যাচ্ছে পুলিশ আগে বলতো মমতার কুশপুত্তলিকা দাও করা যাবে না, এখন বলছে মোদীর কুশপুত্তলিকা দাও করা যাবে না। তো দুজনকে এক সারিতে প্রশাসন দাঁড় করিয়ে দিয়েছে, যেটা আমরা অনেকদিন ধরে বলছিলাম, কিন্তু এখন মানুষ নিজেই বলছেন যে কিভাবে এই একদিকে অত্যাচার বাড়ছে, একদিকে নির্যাতন বাড়ছে, অন্যদিকে অর্থনৈতিক সংকট, মূল্যবৃদ্ধি, বেকারি বাড়ছে, আর লুটের একসঙ্গে একাট্ট হয়ে পড়ছে, কিন্তু বিচার না। তৃতীয় প্রশ্ন হচ্ছে আমাদের পার্টির আভ্যন্তরীণ বিষয়, কিন্তু এখন কিন্তু মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক এর সঙ্গে চর্চা হয়। কালকে থেকে দেখছি সব ভুলে গিয়ে এইগুলো নিয়ে চর্চা হচ্ছে। সেটা হচ্ছে তন্ময় ভট্টাচার্যের বিষয়। আপনারা জানেন একটা নির্দিষ্ট অভিযোগ উত্থাপিত হয়, আমাদের পার্টির এই ব্যাপারে গঠনতান্ত্রিক প্রক্রিয়া আছে, এবং আমরা এ ধরনের কোনো আর্থিক দর্শক দুর্নীতি হোক, নৈতিকতার অধঃপতন হোক, বা তোমাকে রাজনৈতিক কোনো কর্মকাণ্ড যারা আমাদের পার্টির নিয়ম নীতি মতাদর্শ বিরোধী হোক, এই ব্যাপারে আমরা কোনো রকমের টলারেন্স দেখাই না। শুধু একটা প্রক্রিয়া আছে, এক্ষেত্রে যে নির্দিষ্ট অভিযোগ এসেছিল সেজন্য আমরা তদন্ত প্রক্রিয়া করেছিলাম। এটা আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আইসিসি ইন্টারনাল কমপ্লেইন কমিটি আছে, নামের বুঝতে পারছেন ইন্টারনাল, যাতে দাঁড়িয়ে আভ্যন্তরীণ তদন্ত করে আমাদেরকে যে সত্যটা কি, অভিযোগের সারবত্তা কি, গুরুত্ব কি অপরাধের, যে অপরাধ হয়ে থাকে, এবং সেক্ষেত্রে আমাদের কি ভূমিকা হওয়া উচিত সেটা নির্ধারণ করা হয়। সব ক্ষেত্রে তাই হয়, এটা একটা একদম আমাদের গঠনতন্ত্রে করে দেওয়া হয়েছে। এবং গোটা দেশের মধ্যে, গোটা বিশ্বের মধ্যে কমিউনিস্ট পার্টি, সিপিআইএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট হচ্ছে এই দাবি করতে পারে যে আমরাই প্রথম আমাদের গঠনতন্ত্র সংশোধন করে গত পার্টি কংগ্রেসে এটাকে তার মধ্যে জায়গা দিয়েছি। বিশেষত মহিলা সংক্রান্ত কোনো অভিযোগ আসলে আমরা কিভাবে সেটা করব। আপনারা জানেন আমি নিজে ঘোষণা করেছিলাম পার্টির রাজ্য সম্পাদক হিসেবে যে তদন্ত প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয়, সেজন্য এটাও নিয়ম, এই ধরনের অভিযোগ আসলে তদন্ত চলাকালীন তাকে সাসপেন্ড করতে হয়। তদন্ত চলাকালীন, এটাকে ইংরেজিতে বলে
এটা অনেকেই দেখছি সাংবাদিকতা করেন, সোশ্যাল মিডিয়া করেন, তাদের অনেক সমর্থক দরদি বন্ধুরা আছেন, তার সবটা স্পষ্ট হয় না। হচ্ছে পেন্ডিং ইনকোয়ারি সাসপেনশন, তার মানে যতক্ষণ তদন্ত চলবে ততক্ষণ সে সাসপেন্ডেড থাকবে। 46 দিনের মাথায় আইসিসিকে আমি ধন্যবাদ জানাবো, তারা রিপোর্ট আমাদের কাছে জমা দিতে পারে। তার মানে তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে। তাহলে যেটা ছিল তদন্ত চলাকালীন সাসপেনশন, এটা করা এই জন্যই যে তদন্ত প্রক্রিয়াকে যাতে কেউ প্রভাবিত না করে। এই জন্য আমরা যে কোনো মানে সরকারি নিয়ম আছে, দেশেরও আইন আছে নানা রকম, এটা আমাদের পার্টির নিজস্ব এবং এটাই হচ্ছে নৈতিক জায়গা। তারপরে যে মুহূর্তে চলে আসছে যে তাহলে তদন্ত প্রক্রিয়ার জন্য যখন করা হয়েছিল সেটা শেষ হয়। এইবার তদন্ত পার্টি ও রাজ্য সম্পাদক মন্ডলী, রাজ্য কমিটির বিষয়, রাজ্য কমিটির বৈঠকে আমরা রাজ্য কমিটি, রাজ্য সম্পাদক মন্ডলী আলোচনা করে আমরা তখন ঠিক করি যে তদন্তের রিপোর্ট অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া হবে। তার মধ্যে দেখা গেল লোকে এসব আর্জি করে বিচার হচ্ছে না, চার্জশিট দেওয়া হচ্ছে না, সেখানে যারা মন্ত্রী করার কথা সেখানে দাঁড়িয়ে মুখপাত্র হয়ে সেখানে হচ্ছে বিচার প্রক্রিয়া শুরু করে দিয়েছে মিডিয়া ট্রায়ালের মধ্যে। এটা অন্যায়, বিশেষত যিনি অভিযোগ করেছেন তার প্রতি অন্যায়। কোনো কমিউনিস্ট পার্টির লোক, কোনো বামপন্থী মানুষ, কোনো প্রগতিশীল মানুষ যারা সাম্যের কথা বলেন, তারা অভিযোগ যাই হোক কিন্তু অভিযোগকারীকে কখনো ভিক্টিম করে না, ভিক্টিম শেমিং করে না। সোশ্যাল মিডিয়ায় যারা করছে তারা অন্যায় করছে। ভিক্টিম শেমিংকে আমরা যেটা অপবাদ, এটা কোনো প্রগতিশীল মানুষ হতে পারে না। যিনি করছেন, যে যারা করছেন তারা প্রগতিশীল নন, কমিউনিস্ট পার্টি করে না। 2, কেউ জানে রিপোর্টে কি আছে? আমরা সবাই নিজে জানি আমরা। তাহলে সেই রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটি সেই ব্যবস্থা নেয়। আমরা দ্রুত আমাদের যে কমিটি তারা সে সিদ্ধান্ত নেবেন, তারপর আপনাদের জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, আপনি বাংলাদেশ নিয়ে বলছিলেন, আমরা জানি যে ধর্মনিরপেক্ষতা রক্ষার ক্ষেত্রে বামেদের একটা খুব বড় ভূমিকা আছে সারা পৃথিবী জুড়ে। বাংলাদেশের তরফে গতকাল ইউনিট গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে যে হাসিনাকে যদি ফিরিয়ে দেওয়া না হয় ভারতে, তাহলে কিন্তু যে হিন্দু সংখ্যালঘুদের উপর যে নিপীড়ন, সেটা তো মানে রেস্ট্রেইন করার কোনো প্রক্রিয়া ছিল, বরং আরো বাড়তে পারে এরকম একটা এইটাকে আপনারা কিভাবে দেখছেন? এটি নিয়ে আপনারা কি বলবেন? এগুলো কোনো শর্ত হতে পারে। প্রথমত বাংলাদেশের সরকার কি একটা নির্বাচিত সরকার? ভারত একটা নির্বাচিত সরকার আছে, যাকে আমি সমর্থন করে বিরোধিতা করি, কিন্তু একটা সাংবিধানিক প্রক্রিয়া নির্বাচিত সরকার। তাহলে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের বামপন্থীরা প্রথম চাইছেন যে সেখানে দ্রুত নির্বাচন করে নির্বাচিত সরকার, তার মানে ওখানে গণতন্ত্র যাতে পুনঃপ্রতিষ্ঠিত হয়। 2, গণতন্ত্র যদি না থাকে ধর্মনিরপেক্ষতা থাকে না, আবার ধর্মনিরপেক্ষতা না থাকলে গণতন্ত্র থাকে না। বাংলাদেশ তার উদাহরণ। সেখানকার সরকার সেখানকার ধর্মনিরপেক্ষতার নীতিকে জলাঞ্জলি দিচ্ছেন যখন সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দু মন্দিরের উপর আক্রমণ হচ্ছে, বা তোমার গিয়ে মিথ্যা মামলা হোক, সত্যি মামলা হোক, যখন নির্যাতন করা হচ্ছে। তাহলে তাকে আগে নিজের দেশটাকে সামলাতে হবে। এবার শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে, এটাকে বলে পলিটিক্যাল অ্যাসিড, রাজনৈতিক আশ্রয়। এটা আমাদের দেশের সভ্যতা, শুধু সরকার নয়, এটা মোদী সরকার, এটা আমাদের দেশের সভ্যতা, ভারতীয় সভ্যতার এটা হচ্ছে অংশ, যেখানে পৃথিবীর যে কোনো জায়গায় যখনই কেউ আশ্রয় প্রাপ্তি হয়েছেন আমরা আশ্রয় দিয়েছি। এখন বিজেপি আরএসএস লম্বা লম্বা কথা বলে এসব করা উচিত নয়, কিন্তু এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। 2, এবং রাজনৈতিক সংস্কৃতি আমাদের সংবিধান তাই বলে। নাজিবুল্লাহকে মুসলমান মৌলবাদীরা, মুজাহিদিনরা ফাঁসি দিয়েছে ইউএন এর আশ্রয় থেকে বার করে কাবুলে। যেহেতু সে কমিউনিস্ট ছিল, তখন আজকে যারা সংখ্যালঘুর উপর নির্যাতন হচ্ছে বলে আর ওখানে কেন হচ্ছে বলে তার একটা কথা বলেনি, হাততালি বাজিয়েছিল। তখন আমরা বলেছিলাম যে আশ্রয় দিতে হবে, এবং আজও পর্যন্ত অনেকে জানেন না নাজিবুল্লাহ পরিবার ভারতেই আশ্রিত। কোনো প্রশ্ন নেই। তাহলে এটা বিদেশ নীতির ব্যাপার এবং আমাদের দেশের সরকারের সিদ্ধান্তের ব্যাপার। সরকার কি করছে? বিজেপি এমন একটা দল,
সরকার বলছে আমরা বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক করবো, আর শুভেন্দু বলেছে তার নেতা ওখানে গিয়ে নাকি সে যুদ্ধ ঘোষণা করার জন্য পেট্রোপোলে চলে যাচ্ছে। গুজব রটানো হচ্ছে ওখানকার সব রিক্সাওয়ালা সব নিয়ে এখানে আমাদের আক্রমণ করছে। এটা কিন্তু বলতো হিংসার চাষ। তাহলে ইউনূস সরকার যা করতে ব্যর্থ, আজকে এখানকার বিজেপিও এবং এখানকার তৃণমূল সরকারও তা করতে ব্যর্থ। যে এইগুলোকে প্রশ্রয় দেওয়া যায় না। হিংসতা হচ্ছে দাবানলের মতো ছড়ায়, এবং বাংলাদেশে কি ঘটনা ঘটলে তার প্রতি এখানে হয়, এখানে কি ঘটলে ওখানে ঘটে। সুতরাং আমরা প্রথম থেকেই বলেছি এটা ভারত সরকার এবং শেখ হাসিনা ঠিক করবে। সে নিজের দেশে ফিরে যেতে চায়, যে আশ্রয় চেয়েছেন তাকে আশ্রয় দিয়েছে, ফিরতে চায় সে ফিরবে। এটা কোনো ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে একটা শর্ত হতে পারে না। আমরা তো এলটিটির অনেককেই এখানে তোমার গিয়ে আশ্রয় দিয়েছিল, অসুবিধা কি আছে? এখানে এটা শর্ত নয়, শর্তটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক পারস্পরিক কি হবে। এইখানে আমাদের দেশের সরকারের ফরেন পলিসি, বিদেশ নীতিটা ফেল করেছে, পরিষ্কার বুঝে নিতে হবে। যারা বিজেপি সমর্থক আছে, যারা মনে করছে তারা গিয়ে যুদ্ধ করবে, তারা বুঝুক কেন মালদ্বীপ, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আমরা গোটা বিশ্বের সঙ্গে নাকি বিশ্বগুরু হচ্ছি। তাহলে আমাদের তো এই রিজিনাল এই সমস্ত ব্যাপারটা সার্ক ছিল, সাউথ এশিয়ান, লোকের নাম ভুলে গেছে এখন, তাই তো ছিল অ্যাসোসিয়েশন অফ রিজিনাল কোঅপারেশন। কেন 2014 মোদী সরকার আসার পর থেকে সার্কটা উঠে গেল? আফ্রিকান ইউনিয়ন আছে, ল্যাটিন আমেরিকাতে নিয়ে গোষ্ঠী আছে, আসিয়ান আছে, আমরা মাঝে খবর দেবো তোমরা, আসিয়ান দেশভুক্ত দেশগুলো, আফ্রিকা পর্যন্ত, ইউরোপিয়ান ইউনিয়ন আছে। তাহলে আমাদের দক্ষিণ এশিয়ায় কোনো নিজের মধ্যে আলাপ আলোচনার প্ল্যাটফর্ম নেই কেন? তার মানে বিজেপি RSS পরিষ্কার। আমরা যেহেতু আমরা সবচেয়ে বড়, সব দেশের সঙ্গে প্রায় আমাদেরই সীমানা লাগানো আছে, ভারতীয় উপমহাদেশ আমাদের একটু বেশি, এবং আমাদের নিকট প্রতিবেশীগুলোর সঙ্গে ভালো সম্পর্ক না করলে আমরা বিশ্বের গুরু হতে পারবো না। বললেন না গায়ে মানে না আপনি মোড়ল, সেটা হয়। তৃতীয়ত হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠিত হোক, স্থায়িত্ব হোক, শান্তি হোক, সেটা আমরা চাই। আপনি নিজে বললেন গোটা বিশ্বে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কমিউনিস্ট একটা বিশেষ ভূমিকা থাকে। বাংলাদেশের মধ্যে সে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি হোক, সে ওয়ার্কার্স পার্টি হোক, সে সমাজতন্ত্রী দল হোক, তাদের মধ্যে নিজেদের গণ্ডগোল আছে, অনেক কিছু অনেক বিরোধী বিক্ষুব্ধ গোষ্ঠী থাকতে পারে, তো সবার এক বাক্যে একটাই কথা, ওখানে শান্তি, ওখানে ধর্মনিরপেক্ষতা, ওখানে নির্যাতন বন্ধ করতে হবে, সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান করতে হবে। সেটা আমরা এখানে বলি। অনেকে বলে ওখানে করতে এখানে কেন? আরে এটা ইউনিভার্সাল। এই যে আগামী 18 তারিখে একদিন পরে হচ্ছে গোটা দেশে আমরা, গোটা বিশ্বে আমরা UN ডিক্লারেশন অফ মাইনরিটি রাইটস কেন বলি? কারণ সংখ্যালঘু অধিকারটা হচ্ছে এটা হিন্দু মুসলমান না, কেউ বর্ণের নামে, কেউ ধর্মের নামে, কেউ ভাষার নামে ভেদাভেদ তো করে, সেই ভেদাভেদের বিরুদ্ধে তার অধিকারের কথা বলা হয়েছে। সুতরাং আমরা এই ব্যাপারে একদম বরঞ্চ জামাতকে যারা ওখানে মদত দিচ্ছে তারাই আবার এখানে এটাকে বড় করে ফাঁদছে, এখানে যাতে মানুষের মধ্যে ভাবে। আবার এখানে যারা হিন্দু সাথে অভিজ্ঞতা করছে তারা আবার ওইখানে এই নির্যাতনটা বাড়ুক, তাহলে কি ক্রস বর্ডার তো হয়, টেরোরিজম যেমন ক্রস বর্ডার হয় এবং সাম্প্রদায়িক যাতে ক্রস বর্ডার হয় সেই চেষ্টা করছে। আর্থিকর কাণ্ডে তো চার্জশিট জমা পড়লো না। তৃণমূলের একটা তরফের বক্তব্য হচ্ছে যে সাধারণ মানুষের আন্দোলনের চাপে দুজন নির্দোষ মানুষ নাকি শাস্তি পাচ্ছেন বা জেলে রয়েছে। এইটা নিয়ে আপনাদের প্রথম থেকে আচ্ছা, গোটা রাজ্যে যত অপরাধ হয়েছে তৃণমূল অবস্থান কি? দোষীর পক্ষে, অপরাধের পক্ষে, না অপরাধের বিরুদ্ধে? তার মানে ধর্ষণ তো বাড়লো কেন? একে মহামারীর মতো ছড়ালো কেন গণধর্ষণ? তাহলে দুর্নীতি এত বাড়লো কেন? পঞ্চায়েত থেকে নবান্ন পর্যন্ত সর্বত্র, সে খাদ্য দপ্তর হোক, সে শিক্ষা দপ্তর হোক, সে পুলিশ দপ্তর হোক, নতুন কোনো কথা নেই। তাহলে তো প্রশ্নটা হচ্ছে এটাই যে নরেন্দ্র মোদী সরকার বলছে
মোদি বলছেন না খাতা না বহি, যে দিদি কাহে সহি। যারা এখানে তৃণমূলকে তাড়ানোর জন্য বিজেপি করছিল তাদেরও বুঝতে হবে যে আরএসএস এবং নরেন্দ্র মোদী সরকার তারা মনে করে আইন কানুন সংবিধান তদন্ত খোঁজ খবর ফরেন্সিক প্রমাণ কিচ্ছু দরকার নেই, কারণ তারা চায় তাদের একটা শিখণ্ডী হিসেবে তৃণমূল থাকবে এবং তারা অন্যায় অপরাধ করুক, মাঝে মাঝে একটু হইচই করবে। আর মমতাও চায় বিজেপি থাক, তাহলে কি হচ্ছে যতক্ষণ বিজেপি ছাতা আছে আমি সেখানে তাদের ভাতা। তাহলে আগে ছিলেন মমতার ছত্রধর মাহাতো, এখন হয়ে গেছেন ছত্রধর আরএসএস। এখানে একটা প্রশ্ন থাকবে, শুভেন্দু অধিকারীর জেলাতে সমবায় নির্বাচনে নন্দীগ্রামে পরিষ্কার তার এলাকায় বিধানসভা কেন্দ্রে সিপিএম এবং তৃণমূল তৃণমূল এবং বিজেপি ভাগাভাগি করে এই করছে, এটাকে আপনারা এই মিডিয়া বাইনারি করার জন্য এত মুখিয়ে থাকুন, এখানে বিজেপি সিপিএম করতে চাইছে। অথচ তথ্য হচ্ছে সত্য হচ্ছে যে বিজেপি এবং তৃণমূল। তার মানে কি নন্দীগ্রামে আচ্ছা যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি, নন্দীগ্রামে সর্বত্র নয়, ইস্ট মেদিনীপুরে। তাহলে শুভেন্দু কি ওনাকে সাফাই দিয়েছে? শুভেন্দু কি আমি জিজ্ঞেস করছি, শুভেন্দু কি একটা পরিচয় তথ্য আছে, তুমি সাংবাদিক, শুভেন্দু কি জিজ্ঞেস করছি, শুভেন্দু কি বিজেপি বিরোধী দল নেতা, মানে বিজেপির বিরোধী, তাহলে আসলে সাজানো বিরোধী। মমতা যখন বলেন সাজানো, রেপ করে পার্সিলে বলেন সাজানো, আমরা তাহলে সাজানোর বিরোধী কি করে হয় সেটা দেখতে পাচ্ছি। যেমন সাজানো নির্বাচন হয়, তাহলে ওটা সাজানো নির্বাচন হয়েছে। একই দিনে পান্ডুয়াতে নির্বাচন হয়েছে, ঠিক আছে কিছু নয়, হ্যাঁ সেখানে বাম সমর্থিত প্রাপ্তিরা 12-0 প্রাপ্তি দিয়েছে, ভোট রয়েছে, শান্তিপূর্ণ ভোট হয়েছে, সবাই নিয়ে ভোট দিয়েছেন। এই একটু আগে বলছেন আজ ভোট হলে শান্তিপূর্ণ ভোট হলে জিতেছে। আর ওখানেও জানে যে সিপিআইএম যেভাবে এগোচ্ছে, বামপন্থীরা যেভাবে এগোচ্ছে, সেখানে বিজেপি তৃণমূল দুজন যদি কাজ ঘষাঘষি না করে, একে অপরের যদি করে না উঠে বসে, তাহলে কিন্তু বিপদ আছে। এটাই আরএসএস এর মন্ত্র। শুভেন্দু কিচ্ছু করতে হবে না, শুভেন্দু ছিল পুতুল নাচের একটা চরিত্র, অনেক সময় পুতুল থাকে। তাকে যখন আরএসএস বলেছে তৃণমূলের ঘরে থাকো, তৃণমূলের আছে, যখন বলেছে তুলে বিজেপি ঘরে থাকো, বিজেপি ঘরে এসছে। আবার তখন দরকার হবে পুতুল নাচ দেখেছো, ওরকম পর্দার আড়ালে সূত্র থাকে বা কাঠি থাকে, কিন্তু সামনে নাচানাচি করে, সেনাপতি হয়ে যুদ্ধ করছে, আর তারপরে ওটাকে নামিয়ে দিয়ে আমরা অন্য জায়গায় রেখে দেয়, এরকম যেখানে রাখা হয়েছে। গতকাল ফিরাদ হাকিম একটা বক্তব্য করেছে, আমি একটা আমরা একটা পুতুলের কথা বললাম, তুমি একটা পুতুলের কথা বলছো, বলো। সেখানে তিনি বলেছেন আমরা আগামী দিনে সংখ্যাগুরু হতে পারি। এই প্রসঙ্গে আপনি এই যা বললাম, এখানে কোনো হাকিম লাগে না, কোনো হুকুম লাগে না। এতক্ষণ যা বললাম, বিজেপি আর তৃণমূল তার রাজনীতি কি, সাংখ্যাধিক্যবাদ, এটাই তো প্রশ্ন। তাহলে মোহন ভাগবত যে বলতো জনসংখ্যা সবচেয়ে বড় সমস্যা, সে বলতে আমাকে আরো বেশি করে সন্তান প্রজনন করতে। মুসলিম সম্প্রদায় এগুলো তাই বলে। আমরা যখন বলি জনসংখ্যা হচ্ছে তোমার গিয়ে নানান রকম ভাবে পরিকল্পনা করা হয়, কিন্তু তার বিরোধিতা কেন করে? তার বিরোধী তত্ত্ব এক। আচ্ছা, সংখ্যাগুরু হবে কি করে? আপনার কিসের তৃণমূল, তৃণমূল নয়, সেটা মুসলমান মৌলবাদী। তৃণমূল যখন দল তৈরি হয়, জানো না তোমরা অনেকে, তৃণমূল দল তখন তৈরি আজ থেকে 25 বছর আগে, তখন লীগের সেট আপ, জামাতের সেট আপ, যেহেতু ইসলামী সেট আপ, তারা সব পুরনো নকশালদের একটা অংশ, তারা সবাই মিলে তৃণমূল দল তৈরি করেছে। তো যখনই এই ধরনের রোগ ভোগ বাড়ে, তখন যার যেরকম চুলকুনি আছে সেই চুলকুনি বেরিয়ে আসে। সাম্প্রতিক নির্বাচনগুলোতে দেখা গেছে বৃহত্তর বামফ্রন্ট গঠনের লক্ষ্যে ভোটে আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সন্ধি করেছেন, জোট করেছেন, এবং রেজাল্ট বেরোনোর পর দেখা গেছে সেই লাভটা, জোটের লাভটা সেই সঙ্গী দলগুলো নিয়ে চলে গেছে। সিপিএম এর ঝুলিতে কিন্তু সেই লাভটা আসে। ধর্ম বজায় রাখবে মাদুরাইতে, সেখানে আমরা সিদ্ধান্ত নেব। আর এটা আমাদের যে কর্নাল পার্টি কংগ্রেস হয়েছিল, এটা সিপিএম এর রাজনৈতিক লাইন, যে আমাদের বামপন্থীদেরকে এক কাটটা করতে হবে। লাভের গুড় কে খাচ্ছে, কোথায় মাছি ভনভন করছে, কোথায় পিঁপড়ে আছে, সেগুলো আপনাদের কাজ করে দিন। কিন্তু আমরা মনে করি আজকে আমাদের রাজ্যে, দেশে তো বটেই, বিশেষত আমাদের রাজ্যে
এই যে সাম্প্রদায়িকতা বাড়ছে, এই যে বাংলার মধ্যে গিয়ে এসে দাঁড় করার চেষ্টা করা, যে অর্থনৈতিক সংকট হচ্ছে কৃষিতে, সেখানে দাঁড়িয়ে বামপন্থীদের এক কাটতে হবে। আমরা শব্দ বৃহত্তর বামফ্রন্ট, আমরা কোথাও বৃহত্তর বামফ্রন্ট বলিনি, বলেছি বামপন্থী। এবং ভাই আপনাদের সংকীর্ণতার জন্য দেখতে পারেন, কিন্তু আরো বাড়া দরকার আছে। গ্রামে এই মুহূর্তে হচ্ছে না, ফারাক্কায় ধর্ষণ হলো, এগুলো কেস রেজিস্টার করা, এবং এর আগে কবে শুনেছেন বাংলায় জয়নগরী এবং ফারাক্কায় যে এত দ্রুত হচ্ছে তোমার গিয়ে তদন্ত করে এফআইআর করে বিচার করা হয়েছে? তারা জয়নগরটা কোথায়, গ্রামে না শহরে? ফারাক্কা কোথায়, গ্রামে না শহরে? তাহলে মানুষ যাচ্ছে এবং মানুষ রাস্তায় নেমে বিচারটাকে আদায় করছে। সেন্ট্রাল বাহিনী দিয়ে সমবায় নির্বাচন হচ্ছে এবং সিসিটিভি কোর্টে নির্দেশে, এটা কি চোখে দেখছে? আচ্ছা, বুথে তো সিসিটিভি লাগানো, যারা নির্বাচন পরিচালনা করছেন তারা যে নিরপেক্ষ না হয়। মহারাষ্ট্রের নির্বাচনে এলো কেস হচ্ছে নাকি? আমাদের এখানে পঞ্চায়েতে, আমাদের এখানে জেনারেল ইলেকশন আমরা দেখিনি সিসিটিভি ক্যামেরা কাজ করে না। কটা আপনার ভোটের পরে, গণনার পরে কটা সিসিটিভি আরও অফিস, এআরও অফিস, সিও অফিস, ইলেকশন কমিশন অফিস দেখিয়েছে আপনাদেরকে? তাহলে তো কোর্টে যেতে হচ্ছে। তাহলে আসলে যদি দুর্নীতিগ্রস্ত হয় পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন, ভোট তো করা হয় এদের মাধ্যমে। আচ্ছা, কেন্দ্রে আর রাজ্যে তফাৎ কি আছে? সিবিআই সেটির মধ্যে কি তফাৎ দেবেন রাজি করে? যতটা বিজেপি আর তৃণমূলের মধ্যে তফাৎ, যাদের কোনো তফাৎ না দেখে থাকেন তাহলে বুঝবেন যে তোমার গিয়ে এটা বিষয়টা সিসিটিভি হোক ভালো কথা, এই যন্ত্রটা ভালো আছে, কিন্তু এটার এফেক্টিভনেসটা দেখতে হবে।